হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন গুরুত্বপূর্ণ টপিক, ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে সেটি নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলে দিই, যারা তোমরা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতীয় সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি আমাদের বিভিন্ন পরীক্ষা যেমন ওয়েস্ট বেঙ্গল যেসব পরীক্ষা রয়েছে যেমন WPSI, কনস্টেবল, লেডি কনস্টেবল, মিসলেনিয়াস, ফুড SI, বিভিন্ন রকমের যে পরীক্ষা রয়েছে সেখানে আমরা দেখি মৌলিক অধিকার থেকে কিন্তু আমাদের অনেকগুলি কোশ্চেনে কিন্তু আমরা দেখতে পাই। তো আজকে আমরা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করব। তো এবার বলি, আমাদের মৌলিক অধিকার কিন্তু ভারতীয় সংবিধানের থার্ড যে পার্ট রয়েছে, পার্ট 3, সেখানে কিন্তু থার্ড পার্টে রয়েছে। এবং ধারার যদি কথা বলি তাহলে 12 থেকে 35 নম্বর ধারায় কিন্তু মৌলিক অধিকার রয়েছে। এবার আমরা যদি বলি মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, তো মৌলিক অধিকার কিন্তু আমাদের নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা হচ্ছে আমেরিকা থেকে কিন্তু মৌলিক অধিকার আমাদের নেওয়া হয়েছে। এবং এবার আমরা বলবো পার্ট 3, অর্থাৎ এই যে পার্ট 3 মানে যেখানে মৌলিক অধিকার রয়েছে, এই পার্ট 3কে কি বলা হয়, ভারতীয় সংবিধানের প্রধান যে সনদ বা ম্যাগমাকাটা কিন্তু বলে অভিহিত করা হয়েছে পার্ট 3 বা মৌলিক অধিকারকে। এবার মৌলিক অধিকার কিন্তু আদালত কর্তৃক কিন্তু বলবৎযোগ্য, মানে তোমাদের মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু তোমরা সুপ্রিম কোর্টের দ্বারা 32 নম্বর ধারা এবং হাইকোর্টের দ্বারা 226 নম্বর ধারায় কিন্তু দ্বারস্থ হতে পারবে। এবার জাতীয় জরুরি অবস্থা স্থগিত রাখা যায়, জাতীয় জরুরি অবস্থা যদি কোনো কারণে ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় তাহলে কিন্তু 21 এবং 20 নম্বর ধারা ব্যতীত সকল ধারা কিন্তু স্থগিত রাখা যায়, কিন্তু 19 নম্বর ধারাকে কেবলমাত্র বৈদেশিক আক্রমণের ক্ষেত্রে কিন্তু স্থগিত রাখা। যখন ভারতীয় সংবিধান তৈরি হয় তখন কিন্তু ভারতীয় সংবিধানে মোট কিন্তু 7টি মৌলিক অধিকারের কথা কিন্তু বলা ছিল। এই যে মোট 7টি মৌলিক অধিকারের কথা কিন্তু ভারতীয় সংবিধানে বলা ছিল। প্রথমটি হচ্ছে সাম্যের অধিকার, যেটি রয়েছে 14 থেকে 18 নম্বর ধারা। সেকেন্ড যে অধিকারটি কথা বলেছে সেটি হচ্ছে স্বাধীনতার অধিকার, ধারা হচ্ছে 19 থেকে 22। তৃতীয় নম্বর শোষণের বিরুদ্ধে অধিকার, 23 থেকে 24। চতুর্থ হচ্ছে ধর্ম আচরণের অধিকার, 25 থেকে 28। তারপরে 5 নম্বর যে অধিকার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, ধারা হচ্ছে 29 থেকে 30। সম্পত্তির অধিকার 31 নম্বর ধারায়তে বলা রয়েছে। আরেকটি 7 নম্বর যে অধিকারের কথা বলা হয়েছে সেটি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, 32 নম্বর ধারায় কিন্তু রয়েছে। কিন্তু বর্তমানে কিন্তু 6 রকমের মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। আমাদের যে 6 নম্বর যে অধিকার, মানে এই যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ সম্পত্তির অধিকার, এটি কিন্তু বর্তমানে একটি আইনগত অধিকার। 44তম ভারতীয় সংবিধান কিন্তু অনেকবারই সংশোধন হয়েছে এই পর্যন্ত। তো যে 44তম যে সংবিধান সংশোধনী হয়েছিল 1978 সালে, সেখানে কিন্তু সম্পত্তির অধিকারটিকে মৌলিক অধিকার থেকে বাদ করা হয়েছে এবং বর্তমানে এটি পার্ট 12 300 নম্বর ধারা রয়েছে এবং বর্তমানে এটি একটি কিন্তু আইনগত অধিকার, মানে সম্পত্তির অধিকার বর্তমানে একটি আইনি অধিকার। এবার আমরা আলোচনা করব ধারা 12 এবং ধারা 12তে কি সম্পর্কে বলা রয়েছে। তো ধারা 12তে আমরা স্টেট যে কথাটি সেটির কিন্তু ব্যাখ্যা বা অর্থ প্রদান করা হয়েছে। এবার ধারা 13তে হচ্ছে মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বা তার বিরোধীভাবে নির্মিত কোনো আইনের অস্তিত্ব থাকবে না, বিচার বিভাগীয় নিরীক্ষণের তথ্যটি নিহিত। এটি কিন্তু ধারা 13তে রয়েছে। এবং ধারা 13তে আর কি রয়েছে আমি তোমাদের একটু ডিটেলসে বলে দিই, যে মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বা তার বিরোধীভাবে নির্মিত কোনো আইনের অস্তিত্ব কিন্তু থাকবে না। এখানে ধারা 13তে আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে কেশবানন্দ ভারতীয় কেসে কিন্তু 13 নম্বর ধারা সম্পর্কে রায় দেওয়া হয়েছিল, সেটি আমি তোমাদের একটু বলে দিই। যদি কোনো সংবিধান সংশোধন মৌলিক অধিকার লঙ্ঘন করে বা তার বিরোধিতা করে তবে সেই সংশোধনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং সেই সংশোধনটিকে অবৈধ ঘোষণা করা যেতে পারে। এটি কিন্তু 13 নম্বর যে ধারা, সেখানে কিন্তু কেশবানন্দ ভারতীয় কেস 1973 সালে যে কেসটি হয়েছিল সেখানে কিন্তু ধারা 13 সম্পর্কে কিন্তু এইটুকু তথ্য দেওয়া আছে। এবং ধারা 14তে কি রয়েছে, এবার আমরা পড়ব ধারা 14। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ধারা 14। সেখানে কি বলা রয়েছে, আইনের চোখে
সমান অধিকার মানে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, মানে আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার কিন্তু কোথায় রয়েছে? ধারা 14 রয়েছে। এবার নেক্সট যে ধারা সেটি হচ্ছে ধারা 15। ধারা 15তে কি রয়েছে? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা বাসস্থানের ভিত্তিতে যে কোনো রূপ ভেদাভেদ নিষেধের কথা কত নম্বর ধারায় বলা রয়েছে? 15 নম্বর ধারায় বলা রয়েছে। এবার হচ্ছে ধারা 16। ধারা 16তে কি রয়েছে? সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা, মানে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু সবাই সমান অধিকার পাবে। এইটি কোথায় বলা রয়েছে? ধারা 16তে বলা রয়েছে। ধারা 17তে কি বলা রয়েছে? ধারা 17 কিন্তু আমাদের খুব একটি গুরুত্বপূর্ণ ধারা, যেটি আমরা অনেক পরীক্ষায় দেখেছি এসেছে, তো তোমরা প্লিজ একটু মানে নোট করে নিও, এটি একটি খুব গুরুত্বপূর্ণ ধারা। সেটি হচ্ছে কি বলা রয়েছে 17 নম্বর ধারাতে? অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশ অফ আনটাচেবিলিটির কথা কিন্তু কোথায় বলা রয়েছে? ধারা 17তে বলা রয়েছে। ধারা 18তে কি বলা রয়েছে? ধারা 18তে বলা রয়েছে যে কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না, এটি 18 নম্বর ধারাতে বলা রয়েছে। এবার নেক্সট যে অধিকারটি সম্পর্কে আমরা বলবো সেটি হচ্ছে স্বাধীনতার অধিকার, যেটি কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারার মধ্যে রয়েছে? আমাদের 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে রয়েছে। ধারা 19-এ ছোটি স্বাধীনতার অধিকার, ধারা যে 19 রয়েছে সেখানে কিন্তু ছোটি স্বাধীনতার অধিকার কথা বলা রয়েছে। প্রথম যেটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে বাক স্বাধীনতা বা মতামত প্রকাশ স্বাধীনতার অধিকার, এবং দ্বিতীয় হচ্ছে স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার, মানে তুমি ভারতের যে কোনো জায়গায় স্বাধীনভাবে সমবেত হতে পারবে। এবং তৃতীয় নম্বর হচ্ছে সভা সমিতি তুমি গঠন করতে পারবে, তোমাকে কেউ বাধা দিতে পারবে না। স্বাধীনভাবে তুমি ভারতের যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবে। 5 নম্বর স্বাধীনভাবে তুমি যে কোনো জায়গায় ভারতের যে কোনো জায়গায় বসবাস করতে পারবে। 6 নম্বর হচ্ছে যে কোনো পেশা বা জীবিকা গ্রহণ করতে। এবার 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 1978 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে এটি একটি আইনি অধিকার, এবং ধারার যদি কথা বলি তাহলে 300 ক নম্বর ধারাতে কিন্তু কি রয়েছে? সম্পত্তির যে অধিকার সেটি কিন্তু দেওয়া রয়েছে। এবার আলোচনা করব ধারা 20 বা আর্টিকেল 20। আর্টিকেল 20-র মধ্যে কি রয়েছে? দোষী সাব্যস্ত হওয়া বা শাস্তি প্রদান হওয়া থেকে সুরক্ষা, মানে কোনো ব্যক্তি ধরো কোনো দোষ করেছে, ওই ব্যক্তিকে সে যে দোষটি করেছে সেই দোষ অনুযায়ী কিন্তু ভারতীয় সংবিধানের যে শাস্তি আছে সেটি কিন্তু তাকে দেওয়া হবে। এবং আরেকটি কথা বলা হয়েছে, একই ব্যক্তিকে কিন্তু একই অপরাধের জন্য কিন্তু একাধিকবার শাস্তি কিন্তু দেওয়া যাবে না, এটি বলা রয়েছে ধারা 20-তে। ধারা 21 রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোথায় বলা রয়েছে? ধারা 21-এ বলা রয়েছে। 21 কো 2002 86তম সংবিধান সংশোধন 6 থেকে 14 বছর শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার, এটি কোথায় রয়েছে? 21-এর ক নম্বর ধারাতে কিন্তু রয়েছে। ধারা হচ্ছে 22 নম্বর ধারাতে কি রয়েছে? গ্রেপ্তার বা আটক থেকে সুরক্ষা, মানে কোনো ব্যক্তিকে কোনো কারণে যদি গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, এবং তাকে 24 ঘন্টার মধ্যে জেলা যে ম্যাজিস্ট্রেট রয়েছে তার কাছে কিন্তু হাজিরা দিতে হবে, এবং সেই হাজিরা দিতে হবে, এখানে কিন্তু বলা রয়েছে 22 নম্বর ধারাতে। এবার নেক্সট যে অধিকার কথা বলবো সেটি হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, যেটি হচ্ছে 23 এবং 24 নম্বর ধারা। 23 নম্বর ধারাতে কি বলা রয়েছে? 23 নম্বর ধারাতে বলা রয়েছে যে মানুষের ক্রয় বিক্রয় বা বেগার খাটানো নিষিদ্ধকরণ। ধরো কোনো মানুষকে আমরা জোরপূর্বক কোনো কাজ করাচ্ছি বা বেগার খাটাচ্ছি, মজুরি দিচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি আইনের আয়ত্তে আসতে পারে, মানে আইনের সাহায্য নিতে পারে যে তাকে কেন এভাবে করা হচ্ছে, এটি কিন্তু ধারা 23-এ বলা রয়েছে। ধারা 24-এ কি বলা রয়েছে? যে 14 বছরের কম বয়সী, এই যে এখানে রয়েছে ধারা 24-এ 14 বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। ঝুঁকিপূর্ণ কাজ বলতে রেল লাইনের যে কাজগুলো হয়, তারপরে কলকারখানার কাজ, তারপরে কয়লা খনিতে কাজ, বাজি যে হয়, যেটা আমরা হচ্ছে বাজির যে কাজ, সেটিকে কিন্তু আমরা সেখানে 14 বছরের কম বয়সী ছেলেদের কিন্তু আমরা নিয়োগ করতে পারবো না, এটি ধারা 24-এ রয়েছে। এবার নেক্সট যে অধিকারের কথা বলবো সেটি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারার মধ্যে রয়েছে। প্রথম যে ধারা সেটি হচ্ছে ধারা 25। এখানে ধারা 25-এ কী বলা রয়েছে? বিবেকের স্বাধীনতা, ধর্ম পালন, ধর্ম স্বীকার
এবং ধর্ম প্রচারের যে অধিকার সেটির কথা কিন্তু এই ধারা 25 বলা রয়েছে। মানে তুমি যে কোনো ধর্ম পালন করতে পারবে, ধর্ম গ্রহণ করতে পারবে এবং সেই ধর্ম প্রচার করতে পারবে, কেউ তোমাকে বাধা দিতে পারবে না, এটি ধারা 25 বলা রয়েছে। এবার ধারা 26 কি আছে? ধর্মীয় কার্যাবলী পরিচালনার অধিকার। মানে তুমি কোনো একটা ধর্ম গ্রহণ করলে এবং সেই ধর্মের যে কার্যাবলী হয় সেগুলি কিন্তু তুমি স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে, কেউ তোমাকে বাধা দিতে পারবে না, এটি ধারা 26 বলা রয়েছে। এবার নেক্সট যে ধারা 27, ধারা 27 কি বলা আছে? ধর্ম প্রচারের উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ। মানে আমরা দেখি না রাস্তাঘাটে অনেক গাড়ি থামিয়ে পুজোর টাইমে বা অন্য কোনো টাইমে চাঁদা যে আদায় করা হয়, জোরপূর্বক তুমি চাঁদা আদায় করতে পারবে না, এটি কিন্তু ধারা 27 কিন্তু বলা রয়েছে। ধারা 28 কি বলা হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম শিক্ষাদান নিষিদ্ধকরণ। মানে কোনো সরকারি বা বেসরকারি সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু তুমি ধর্মের যে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ধর্ম শিক্ষাদান দিতে পারবে না, এটাও কিন্তু ধারা 28 বলা রয়েছে। মানে ধারা 28 কি বলা রয়েছে? যে সরকারি যেগুলো আংশিক বা সম্পূর্ণ সরকারিভাবে পরিচালিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো রকম ধর্ম প্রচার করা যাবে না, সেখানে শিক্ষাদান দেওয়া যাবে না, ধর্ম সম্পর্কে শিক্ষাদান দেওয়া যাবে না, এটা কিন্তু 28 নম্বর ধারায় বলা রয়েছে। এবার নেক্সট যে অধিকার সেটি হচ্ছে সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার। এই যে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, এটি কোথায় রয়েছে? 30, 29 এবং 30 নম্বর যে ধারা সেটিতে বলা রয়েছে। 29 নম্বর ধারা কি বলেছে? সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ। এবার তোমরা অনেকে জানো না যে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, সংখ্যালঘু বলতে আমরা কি বুঝি। তো ধরো 29 নম্বর ধারায় বলা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভারতবর্ষের যে কোনো অংশে বসবাসকারী, ভারতের যে কোনো অংশে যদি তোমরা বসবাস করে থাকো এবং সেখানকার নাগরিকরা তাদের নিজস্ব যে ভাষা রয়েছে, নিজস্ব যে লিপি রয়েছে, নিজস্ব যে সংস্কৃতি রয়েছে সেটি কিন্তু সমানভাবে ভোগ করার যে অধিকার পাবে, এটি কিন্তু ধারা 29 বলা রয়েছে এবং তাদেরই কিন্তু সংখ্যালঘু বলা হচ্ছে। এবং ধারা 30 কি বলা রয়েছে? ধারা 30 বলা রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করার অধিকার সংখ্যালঘুদের প্রদান। এবং ধারা 30 কি বলেছে? শিক্ষা প্রতিষ্ঠান। এই যে সংখ্যালঘু আমরা পড়লাম, যে সংখ্যালঘু যে পড়লাম, যে ভারতের যে কোনো জায়গায় বসবাস করলে সেই নাগরিকদের, যে কোনো অংশে বসবাসকারী নাগরিকদের তাদের নিজস্ব ভাষা, লিপি, সংস্কৃতি অনুযায়ী সমান যে অধিকার ভোগ করবে সেটি কিন্তু তোমাদের বলা হয়েছে ধারা 29। এবং এই সংখ্যালঘুদের যে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করার যে অধিকার সেটি কিন্তু সমানভাবে কিন্তু পাবে, কেউ তার বাধা দিতে পারবে না, এটি কোথায় বলা রয়েছে? ধারা 30 বলা রয়েছে। ধারা 31 কি বলা রয়েছে? যে 44তম সংবিধান সংশোধনী আইন 1978 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া রয়েছে। প্রথমে কিন্তু মৌলিক অধিকার 31 নম্বর ধারায় কিন্তু ছিল, এটি কিন্তু 31 নম্বর ধারায় কিন্তু রয়েছে। তারপরে নেক্সট যে সেটি হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কত? ধারা 32। এবার বলি সাংবিধানিক প্রতিবিধানটা কি? এটি হলো সেই অধিকার যার মাধ্যমে মৌলিক অধিকার উল্লঙ্ঘন, মানে কোনো যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু আদালতে দ্বারস্থ হতে পারবে এবং এটি কোথায় রয়েছে? 32 নম্বর ধারায় রয়েছে। এবং সুপ্রিম কোর্ট দ্বারা হচ্ছে তোমার 32 নম্বর ধারায়, এবং হাইকোর্ট যে রয়েছে 226 নম্বর ধারায় কিন্তু তোমরা দ্বারস্থ হতে পারবে। তো কোনো কারণে যদি তোমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় বা মৌলিক অধিকার তোমরা না পাও তাহলে তোমরা আদালতে দ্বারস্থ হতে পারবে। এটি তোমাদের ভারতীয় যে সংবিধানের মৌলিক অধিকারের যে সংবিধান প্রতিবিধানের যে অধিকার 32 নম্বর ধারা সেখানে কিন্তু বলা রয়েছে। এই যে এখানে ধারা 32 মৌলিক অধিকারের সুরক্ষা সুনিশ্চিত করার কথা কিন্তু ধারা 32 রয়েছে। এবং এই যে 32 নম্বর ধারা, সেই 32 নম্বর ধারাকে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর সোল অফ দ্য কনস্টিটিউশন বলে অভিহিত করেছেন। এই যে 32 নম্বর ধারা বলে সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারা বলে হাইকোর্ট লেখ জারির মাধ্যমে মৌলিক অধিকারগুলি সুরক্ষিত করতে পারে। লেখ যে জারি করতে পারে, এই লেখ জারি ধারণাটি আমরা কোথা থেকে নিয়েছি? ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং এরপরে 33, 34 এই দুটি ধারা রয়েছে, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তোমরা একটু দেখে নিও যে কি রয়েছে। এবার আমরা আলোচনা করব ধারা 35। ধারা 35-এ কিছু নির্দিষ্ট যে মৌলিক অধিকারগুলি
রয়েছে মৌলিক অধিকার যদি বলবৎ হয় তাহলে এই বলবৎকরণের কারণে আইন প্রণয়নের ক্ষমতা মানে মৌলিক অধিকার নিয়ে যে আইন প্রণয়নের ক্ষমতা সেটি একমাত্র পার্লামেন্ট বা ভারতীয় সংবিধানকে কিন্তু দেওয়া হয়েছে, এখানে কিন্তু বলা রয়েছে। তো এই ছিল আজকে আমাদের টপিক ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার। আমরা খুব ভালোভাবে এটিতে আলোচনা করলাম মানে কোন ধারাতে কি রয়েছে। এরপরে আমরা নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।